শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেওয়া হতে পারে ইন্টারপোলের সাহায্য, ঠেকাতে পারবে কি ভারত? মধ্যস্থতা থেকে কেন সরে গেল কাতার? আমেরিকার চাপ নাকি অন্য কিছু? ভয় আতঙ্কে ইসরায়েলিরা। ট্রাম্প আতঙ্কে যুক্তরাষ্ট্র ছাড়তে পারে হাজারো অভিবাসী, ক্ষতিতে পড়তে পারে মার্কিন অর্থনীতি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তারা যদি বাংলাদেশ সরকারের আবেদন মেনে নিয়ে রেড নোটিশ জারি করে, সেক্ষেত্রে কি দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীকে? অনেক বিশ্লেষকদের মতে ইন্টারপোল হস্তক্ষেপ করতে রাজি হলে তারা ভারতের কাছে হাসিনাকে কেবল গ্রেফতারের অনুরোধ জানাতে পারে, কিন্তু দিল্লিকে বাধ্য করার মতো ক্ষমতা নেই ইন্টারপোলের। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের সাহায্য নেবে সরকার। রেড নোটিশ জারি করার মাধ্যমে শুরু হবে তাদের ধরে আনার কার্যক্রম। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এমন বক্তব্যের পর সামনে আসছে কিছু প্রশ্ন। ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরাতে পারবে ইন্টারপোল? কতটা শক্তিশালী এই রেড নোটিশ? বিশ্বের সব দেশ কি মানতে বাধ্য এই লাল সমন? রেড নোটিশ কি কোনো গ্রেফতারি পরোয়ানা? যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ভারত জানিয়েছে সেখানেই আছেন হাসিনা। এমন পরিস্থিতিতে ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করলেও সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে বাধ্য নয় ভারত। ইন্টারপোল একটি আন্তর্জাতিক সংস্থা, যার মাধ্যমে সারা বিশ্বের পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা একসাথে কাজ করতে পারেন। কিন্তু এটি কোনো আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান নয়। কাউকে সরাসরি গ্রেফতার করার ক্ষমতা ইন্টারপোলের নেই। তাই হাসিনাকে ধরতে অথবা দেশে ফেরাতে নয়াদিল্লিকে বাধ্য করতে পারবে না তারা। ইন্টারপোলের পক্ষ থেকে যে রেড নোটিশ জারি করা হয় সেটা হচ্ছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা, নজরদারি করা ও তাকে গ্রেফতার করার অনুরোধ। এই নোটিশ সরাসরি কোনো গ্রেফতারি পরোয়ানা নয়। হাসিনার মতো পলাতক বা অপরাধীরা যখন আইনের চোখ ফাঁকি দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে বিদেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে নেওয়া হয় ইন্টারপোলের সহায়তা। অপরাধ করে ভিনদেশে পালানো কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে সেই দেশের সরকার যাবতীয় কাগজপত্র, মামলার কপি ইত্যাদি পাঠিয়ে ইন্টারপোলকে অনুরোধ করে রেড নোটিশ জারি করতে। ইন্টারপোলের পক্ষ থেকে নথিপত্র যাচাইয়ের পর সন্তুষ্ট হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জারি হতে পারে রেড নোটিশ। সমন জারি হলে সেটা পাঠানো হয় সংস্থাটির সদস্যভুক্ত ১৯৪টি দেশের কাছে। পলাতক ব্যক্তিকে নিজের দেশে ফেরত পাঠানো পর্যন্ত তার দায়িত্ব থাকে সংস্থাটির উপর। কিন্তু ইন্টারপোল সরাসরি এসব গ্রেফতার অথবা দেশে ফেরানোর কাজ করে না। তারা নির্ভর করে থাকে সেই দেশের আইন প্রয়োগকারী সংস্থার উপর। কোনো দেশ যদি তাদের নিজস্ব বিবেচনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে ইন্টারপোল বা তাদের জারি করা রেড নোটিশের কোনো কার্যকারিতা থাকে না। অনেক বিশ্লেষকের ধারণা, হাসিনাকে ফেরাতে যদি রেড নোটিশ দেয়া হয়, নানা অজুহাতে সেই নোটিশকে পাত্তা দেবে না ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের উপর কৌশলগত চাপ হিসাবে কাজে আসতে পারে ইন্টারপোলের রেড নোটিশ। কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনতে হলে রাজি করাতে হবে নয়াদিল্লিকে। কারণ মোদি সরকার যদি ইন্টারপোলের নোটিশ উড়িয়ে দেয়, কিছুই করার থাকবে না বাংলাদেশের। তাই জুলাই আগস্ট গণহত্যা মামলায় হাসিনা সহ পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে রেড নোটিশের পাশাপাশি প্রয়োজন হবে আন্তর্জাতিক মহলের সহযোগিতা ও সমর্থন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে হঠাৎ কেন সরে গেল কাতার? এমন কি ঘটেছে যাতে লাখো ফিলিস্তিনি আর ১০০-এর বেশি ইসরায়েলি জিম্মির জীবন হুমকির মুখে ফেলে দিল কাতার? আমেরিকার চাপে কি এমন সিদ্ধান্ত নিল দেশটি? আর দোহা থেকে কি বের করে দেওয়া হবে হামাসকে? এমন সব প্রশ্নের মাঝে চরম অনিশ্চয়তার মুখে গাজাবাসীর জীবন। হামাসের হাতের জিম্মিদের ভাগ্যে কি ঘটবে তা নিয়েও আতঙ্ক আর ভয়ে ইসরায়েলিরা। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান। আমেরিকার চাপে কি কাতারের এই সিদ্ধান্ত?
বাইডেন প্রশাসনের নির্দেশেই কি গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কাতার, নাকি অন্য কোনো কারণ রয়েছে? কেন কাতারের দোহা থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যালয় তুলে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে? মূলত গেল 24 অক্টোবর বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাতার সফরের পরই মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো কাতার। তাই এই সব কিছুর পেছনে মার্কিন চাপ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত থাকা সত্ত্বেও কাতারের এই সিদ্ধান্ত নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে লাখো ফিলিস্তিনিকে। এমনকি হুমকিতে ফেলে দিল হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের জীবনও। ফিলিস্তিনের সাথে মুসলিম দেশ কাতারের এমন আচরণ শুধু মার্কিন চাপেই এমন অভিযোগ উঠেছে। তবে কাতারের দাবি, কয়েক দফা চেষ্টার পরও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে একমত হতে পারেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। সবশেষ গাজা যুদ্ধ অবস্থানের নতুন প্রস্তাবও গাজা কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন অবস্থায় দোহায় থাকা ফিলিস্তিনি সংগঠনটির প্রতিনিধিদের উপস্থিতি আর মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে কাতার সরকার। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধের খবরটি সঠিক নয়। হামাসের পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে কাতার জানিয়েছে, গাজায় হত্যাযজ্ঞ থামাতে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি তারাও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল। কিন্তু দীর্ঘ আলোচনার পরও যুদ্ধবিরতিতে একমত হতে পারেনি ইসরায়েল ও গাজা কর্তৃপক্ষ। তাই আপাতত সরে দাঁড়ালো কাতার। তবে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস আন্তরিকতা দেখালে কাতার আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরতে রাজি আছে বলে জানিয়েছে তারা। শুধু গাজায় যুদ্ধবিরতি নয়, আগ থেকে ইরান, তালেবান, রাশিয়া সহ বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ অনেক সূক্ষ্ম ইস্যুতে আলোচনা এবং সংলাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে কাতারকে। তবে কাতারের এমন সিদ্ধান্তের পর হুমকির মুখে পড়েছে গাজায় বন্দী 100-এরও বেশি জিম্মির জীবনও। এতে আতঙ্ক আর ক্ষোভে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা। তেল আবিবের সড়কে বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এটি একটি দুঃস্বপ্ন। একটি জিম্মি মুক্তি চুক্তির জন্য কি 1 বছর দরকার হয়? আমি মনে করি এটি হতে পারে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে। মানুষ সেখানে মারা যাচ্ছে, অথচ তাদের বাঁচানোর কেউ নেই। আন্দোলনকারীরা দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। চলতি সপ্তাহে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তথ্যটি নিশ্চিত করে বৈঠকের সময়সূচিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। অবকাশে থাকা প্রেসিডেন্ট বাইডেন ডেলাওয়ারের রিহোবোথ সমুদ্র সৈকতের কাছে একটি চার্চে থেকে বের হলে পথচারী ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্পের সাথে আসন্ন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বুধবার ট্রাম্পের সাথে সরাসরি দেখা হবে। হোয়াইট হাউস থেকে সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে স্থানীয় সময় বুধবার সকাল 11টায় ওভাল অফিসে দেখা করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনের পর এই প্রথম সরাসরি দেখা করছেন দুই নেতা। বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎকারের ঐতিহ্যবাহী এই রীতি 2020 সালে ভঙ্গ করেছিলেন ট্রাম্প। সে সময় বাইডেনের কাছে নির্বাচনে হেরে গেলে আর সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানাননি ট্রাম্প। এর আগে 2016 সালে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ওভাল অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। সে সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিন্টন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই আতঙ্কে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরা। ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র ছেড়ে কানাডায় পাড়ি জমাতে পারেন হাজার হাজার অভিবাসী। তবে বিশ্লেষকরা বলছেন, অভিবাসীদের বিতাড়িত করে বিপদে পড়তে পারে খোদ যুক্তরাষ্ট্রই। কেননা অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রেও বাড়ছে প্রবীণদের সংখ্যা। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ। বিপরীতে কমছে কাজে দক্ষ অল্প বয়সী মানুষের সংখ্যা। ফলে শ্রমিক সংকটে ক্ষতির মুখে পড়তে পারে মার্কিন অর্থনীতি। মীর ফজলে রাবির ডেস্ক রিপোর্ট। অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা আগেই দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের পর তাই আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অভিবাসী। অভিবাসীরা আশঙ্কা করছেন যে কোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন।
এর আগে 2017 সালে ট্রাম্প প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিলে কয়েকদিনের ব্যবধানে কানাডায় প্রবেশ করে বিপুল সংখ্যক অভিবাসী। ফলে এবারও কানাডায় যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিশাল ঢল নামতে পারে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে অভিবাসী প্রত্যাশী এবং অবৈধ অভিবাসীরা কিউবেক ও কানাডার দিকে রওনা হতে পারে। এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। অন্যান্য অনেক দেশের মতোই যুক্তরাষ্ট্র প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সঙ্গে লড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ। অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম অল্প বয়সী মানুষ কমে যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, যদি অভিবাসী না থাকে তাহলে কেমন হতে পারে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি? সর্বশেষ জরিপ বলছে বিদেশে জন্মগ্রহণ করে যুক্তরাষ্ট্রে এসেছেন এমন মানুষের সংখ্যা মোট মার্কিন জনসংখ্যার 14%, সংখ্যায় যা 4.5 কোটিরও বেশি। বিশেষজ্ঞদের মতে যদি অভিবাসীদের পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে তার প্রতিফলন ঘটবে যুক্তরাষ্ট্রের জিডিপিতে। মাথাপিছু জিডিপি কমে যেতে পারে 5 থেকে 10%। অভিবাসীরা তুলনামূলকভাবে কম বয়সী, ফলে তাদের কাজ করার সামর্থ্যও বেশি। যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত 3 কোটি 10 লাখ মানুষের মধ্যে প্রায় 19%ই অভিবাসী। এমনকি শ্রমশক্তিতে অংশ নেওয়ার ক্ষেত্রে অভিবাসীদের হার আমেরিকায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের চেয়ে বেশি। কৃষিসহ বেশ কিছু খাত সম্পূর্ণরূপে অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল। ফলে অভিবাসীদের সরিয়ে দেওয়া হলে প্রয়োজনীয় শ্রমিক পাবেন না ব্যবসায়ী ও শিল্প মালিকেরা। আমি জানতে চাই অভিবাসীদের ছাড়া আমেরিকা কিভাবে চলবে। এই দেশে যারা কৃষি কাজ করছে, ফসল ফলাচ্ছে, স্বল্প পুঁজির ব্যবসা করছে, তাদের বেশিরভাগই অন্য দেশ থেকে আসা অভিবাসী। আমি মনে করি আমরা সবাই এখানে এক। অভিবাসীদের একটি বড় অংশ ব্যবসা ক্ষেত্রেও সুনাম অর্জন করেছে। রাজস্বের দিক থেকে 500টি বৃহত্তম মার্কিন কোম্পানির বার্ষিক তালিকার প্রায় 45%ই অভিবাসী বা তাদের সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত। একই সময়ে $100 কোটি বা তার বেশি মূল্যের মার্কিন স্টার্টআপগুলোর 55%ই প্রতিষ্ঠা করেছে অভিবাসীরা। নানা প্রতিকূলতা পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কাজের সন্ধান করেন হাজার হাজার অভিবাসী। ফলে অল্প মজুরিতেই যেই কাজ পাওয়া যায় সেটি শুরু করেন তারা। কিন্তু এই অভিবাসীরা না থাকলে এত কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হবেন না মার্কিনিরা। ফলে ভয়াবহ এক শ্রমিক সংকটে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রের সার্বিক অর্থনীতি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনাস্থা জানিয়ে প্রতিবাদ কর্মসূচির ধারাবাহিকতায় এবার বিক্ষোভ মিছিল ও র্যালি হয়েছে ওয়াশিংটন ও নিউ ইয়র্কে। প্রজনন ক্ষমতার অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। প্রতিবাদী কর্মসূচিতে নারী অধিকার কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী নারী পুরুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আশঙ্কা, আবার ফিরে আসা ট্রাম্পের আমলে জন্ম নিয়ন্ত্রণ, প্রজনন, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খাতে হস্তক্ষেপ করা হবে। ধারণা করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও গর্ভপাত নিরোধক আইনে কড়াকড়ি আরোপ করবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প বিরোধী প্রতিবাদী র্যালি হয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনে। ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে ছিলেন অভিবাসী আর অস্তিত্বের হুমকিতে থাকা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন ক্ষমতা এলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে ধরপাকড় শুরু হবে। এর আগে শুক্রবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাম্প বিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই দিন অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড সিটি হলের বাইরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।